আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা ভালো আছি। কি করবেন স্যার? আমাদেরকে কি স্যার কিছু পড়াবেন? স্যার কিভাবে পড়াবেন স্যার? আমাদেরকে যেভাবেই পড়ান স্যার, আমাদের তো আর মাথায় ঢুকে না। হ্যাঁ, এজন্য আমরা আপনাদেরকে অত্যন্ত সহজ, সরল, সুন্দর, সাবলীল, মাধুর্যমণ্ডিত, এমনকি আকর্ষণীয় ভাষায় নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, সুহাসিনী, সুকেশিনী, সর্বাঙ্গিনী, প্রিয়ংবদা, তন্নি, সুশ্রী, তামান্না, সুন্দরী, রূপবতী, গুণবতী, লজ্জাপতি, সকল গুণে গুণান্বিত এক ভাষায় আপনাদেরকে আমরা পড়াবো। এই ভাষার মধ্যে আপনি সময় সাপেক্ষে পরিস্থিতির আলোকে যখন যেখানে যেভাবে থাকেন তখন সেখানে সেইভাবে এই পড়াগুলো আপনি রিমাইন্ডার করতে পারবেন, মনে রাখতে পারবেন। সেটা হতে পারে আপনার ক্লাস টেস্টে, হতে পারে আপনার পাক নির্বাচনীতে, হতে পারে আপনার শুধু টেস্ট পরীক্ষাতে, আর নয় আপনার এইচএসসি পরীক্ষাতে, অথবা আপনি মেডিকেল বলেন, ডেন্টাল বলেন, বিপিটি বলেন, ভার্সিটি বলেন, কুয়েট বলেন, চুয়েট বলেন, বুয়েট বলেন, যাই বলেন না কেন, যেখানেই যাবেন আমাদের পড়াশোনার যে ধরনটা সেটা টাচ করে আপনার মাথায় কেস করে ফেলবে। সেজন্য আমরা বলবো আপনার শুধু আমাদেরকে একটা জিনিস দিবেন, আপনার অ্যাটেনশনটা, আর বিষয়গুলো সুপ আকারে আপনার মাথায় ঢুকানোর দায়িত্ব আমাদের। সো লেটস স্টার্ট। আমরা শুরু করি। আমরা একচুয়াল শুরু করব গুণগত রসায়ন, যেটা আমরা হেডিং দিছি রসে পড়া রসায়ন। সবাই খুব ভয় পায়, স্যার রসায়নটা মাথায় ঢুকে না স্যার, কি করবো স্যার, ভালো লাগে না স্যার। কিন্তু আমরা হেডিং দিছি রসে পড়া রসায়ন, তার মানে বুঝে গেল আমাদের পড়ানোটা থাকবে শুধু রসের উপর। সো আমরা শুরু করি। অ্যাকচুয়ালি আমরা যেটা শুরু করব গুণগত রসায়ন। এই গুণগত রসায়নে প্রায় 30 থেকে 35টা টপিক্সের উপর আলোচনা আছে। আমরা এই 30 থেকে 35টা টপিক্সকে ছোট করতে করতে আমরা 5টা টপিক্সে কনভার্ট করেছি। মানে এই প্রত্যেকটা টপিকের ভিতরে আরো 4টা, 5টা, 6টা করে টপিক্স ইনক্লুডেড। মানে আমরা জাস্ট হেডিং করলাম, যেমন আমরা বললাম যে গুণগত রসায়নের মধ্যে আমরা মেনলি 5টা আলোচনা করবো। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, যেগুলো থেকে আপনার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবেই, আসবে এবং আসবে, এবং সেটা আসতে বাধ্য। নাম্বার 1 পরমাণু মডেল, নাম্বার 2 কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, আয়ন শনাক্তকরণ, দাব্যতার গুণফল। এই 5টা টপিক্স। এইগুলোর ভিতরে আবার অনেকগুলো টপিক্স আছে, যেমন পরমাণুর মডেল। এখানে মেইন 3টা মডেল আছে: গুড পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। এছাড়া আমরা যেটা বললাম কোয়ান্টাম সংখ্যা, এখানে আবার 4টা কোয়ান্টাম সংখ্যা আছে: সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তারপর ইলেকট্রন বিন্যাসের মধ্যে আবার দেখা যায় 3টা নীতি আছে: আউট অফ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। আয়ন শনাক্তকরণের মধ্যে প্রায় 30 থেকে 40টা আয়ন শনাক্তকরণের বিক্রিয়া আছে। দ্রাব্যতার গুণফলে হিউজ হিউজ পরিমাণ ম্যাথ আছে। বুঝে গেছে? এই সবগুলোর ভিতরে এছাড়াও আমরা এখানে আরো কিছু মোস্ট ইম্পর্টেন্ট বেসিক পড়বো, যেমন আমরা আইসোটোপ সম্পর্কে পড়বো। মানে আইসো, আইসো মানে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোপ, এগুলো নিয়ে পড়বো। আপনার জারণ সংখ্যা পড়তে হবে, যোজনী পড়তে হবে, যৌগলিকার নিয়ম পড়তে হবে। এই অধ্যায়ে কি কি মৌলগুলা কাজে লাগে, সেই মৌলগুলার পারমাণবিক সংখ্যা কত, সেখানে পারমাণবিক ভর কত, সেটা কতটা ইলেকট্রন দান করে, কতটা ইলেকট্রন গ্রহণ করে। ওভারঅল সব মিলিয়ে প্রায় 35টা টপিক আছে, প্রায় 40টার মতো, সব মিলিয়ে 40টার মতো টপিক আছে। আমরা এই 40টা টপিক্সকে আরো কনভার্ট করে আমরা 5টাতে কনভার্ট করলাম, আমরা এই সবটা শেষ করবো। আজকে আমরা মূলত শুরু করতে যাবো এই 5টা থেকে, শুরু থেকে। তবে মনে রাখবেন আমরা আজকে আমরা বেসিক পড়বো। কারণ এই অধ্যায় সবচেয়ে বড় কথা হচ্ছে, যাদের বেসিক ভালো না এই অধ্যায় শুনে তারা কিছুই বুঝবে না। আমরা আজকে শুরু করবো মূলত বেসিক, আর এই বেসিক থেকে আমরা ডিরেক্ট এই অধ্যায়গুলোতে চলে যাব। তো মনে রাখবেন আমাদের এই লেকচার গুলা কেউ যদি A to Z ফলো করে, আশা করি কোনো রকমের ঝামেলায় পড়ার কথা না। ঠিক আছে? তাহলে স্যার তো কোনো অপেক্ষা করেন, স্যার ক্লাস শুরু করে দেন। ওকে। এট দ্য বিগিনিং, শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে পদার্থ সম্পর্কে। কারণ আমাদের পুরো রসায়নটা পদার্থের উপর ডিপেন্ড করে। মানে আমরা পদার্থ নিয়ে আলোচনা শুরু করি, তাহলে আমাদেরকে শুরুতে জানতে হবে পদার্থ কি, কাকে বলে, কত প্রকার, কি কি, সেটা কেমন করে কাজ করে, তার মধ্যে কোনো ধরনের টাইপস আছে কিনা, ক্লাসিফিকেশন আছে কিনা, তার মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, কি কি ধরনের হতে পারে, এসব সম্পর্কে আমাদেরকে আগে ডিটেলস আয়ত্ত করতে হবে। তারপরে আমরা সুন্দর করে আলোচনা করব। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা বললাম পদার্থ কি। স্যার আপনি তো স্যার ভালোই মজা নিতে পারেন, সেই ক্লাস 6 থেকে পড়ে আসছি স্যার পদার্থ কি। যার স্যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে, তাকে পদার্থ বলে। আরে সেটা তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ছো। এখন ইন্টারমিডিয়েট লাইফে না আপনি একটু ম্যাচিউর হয়েছেন না, একটু ভাব আসছেন আপনার, না আপনি কি সেই পুরাতন লেভেলের ওই সংখ্যাটা পড়বেন?
একটু বাড়াই পড়বেন। সেম আগের মধ্যে বলবেন যে যার ভর, আয়তন, ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। তো সমস্যা আছে? ও আচ্ছা স্যার, সমস্যা না স্যার, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, আপনি যখন দেখবেন পদার্থ যার ভর আছে, আয়তন আছে, ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে আমরা পদার্থ বলি। স্যার পদার্থ এখন স্যার মাথায় ঢুকে অ্যাকচুয়ালি পদার্থ আসলে কি স্যার? এই যে দেখো, পদার্থ হচ্ছে মেইনলি দুই প্রকার, মানে প্রধানত সেটা হচ্ছে দুই প্রকার। তাহলে পদার্থ মেইনলি হচ্ছে দুই প্রকার। নাম্বার এক মৌলিক পদার্থ, নাম্বার দুই যৌগিক পদার্থ। স্যার মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি? ও স্যার বললেন না যে পদার্থ আসলে কি? ওই যে ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা আমরা একটু ইট আছে না, ইট, বালু, সিমেন্ট, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পদার্থ। ঠিক আছে, এগুলোর মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে, পার্থক্য আছে। আমরা বললাম পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। ও স্যার মৌলিক মানে কি? মৌলিক মানে মনে করবা ইউনিক। মৌলিক মানে কি? ইউনিক। সে তার মতো আর কেউ নাই, বুঝে নাই? আরে বাপরে, আমি বললাম ইউনিক মানে কি? আমরা বললাম আমরা একজন যদি বলি সে একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, তার মানে কি সে অন্য কারোর সাথে ম্যাচ করে। ওই যে আলাদা বলি না, ওইটা হচ্ছে ইউনিক। আর যেটা ইউনিক ওইটা হচ্ছে মৌলিক। বুঝে গেছে? আর যৌগিক মানে কি? ওই যে একসাথে চার পাঁচটার সাথে যে ঘুরায়, আড্ডা ফিরে ফিরে চার পাঁচটার সাথে যে কথা বলে, ওইটা হচ্ছে যৌগিক। যেটাকে আমরা বলি প্লে বয়। ওই প্লে বয় বা প্লে গার্লের মতো হচ্ছে যৌগিক পদার্থ। স্যার এসব বললেন, আচ্ছা ঠিক আছে, আসো। মৌলিক পদার্থ কি যদি আপনি বলেন স্যার একটা সংজ্ঞা কি, যাকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আপনি শুনতে বলবেন যে সকল পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। স্যার ঢুকে না এগুলো মাথায়? আচ্ছা দেখো, সাপোজ ধরো আমরা এনে একটু এক্সাম্পল লিখি। কোথাও আছে ধরো সোডিয়াম, ঠিক আছে? এই সোডিয়ামকে যদি আপনি ভাঙেন তাহলে কি সোডিয়ামের জায়গায় আপনি কি আয়রন পাবেন? আপনি কি জিঙ্ক পাবেন? না স্যার, সোডিয়াম পাবো। রাইট? তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। আবার ধরো কোথাও যদি লেখা থাকে Fe, আয়রন বা দস্তা, এটাকে আপনি যতই ভাঙবেন দিন শেষে আয়রনই বের হবে। এটা থেকে আর কিছু বের হবে না। তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। এছাড়াও আরো অনেকগুলো আছে, ওনাদের মৌলিক যত পদার্থ আছে এক কথায় সে সিঙ্গেল থাকলেই সে হচ্ছে মৌলিক পদার্থ। এবার একজন যৌগিক পদার্থ কি স্যার? যেমন হচ্ছে যাকে বাংলে একাধিক ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। যৌগিক পদার্থ হচ্ছে যাকে বাংলা একাধিক ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন স্যার এক্সাম্পল দেন স্যার। যেমন আমরা দেখলাম এটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ধরো একটা বাড়ি। আপনি একটা বাড়িকে যদি ভাঙতে চান, আপনি একটা বাসা বিল্ডিং আছে, বিল্ডিং যদি ভাঙতে চান তাহলে এখানে কি কি পাবেন? ইট পাবেন, বালু পাবেন, সিমেন্ট পাবেন, আরো যদি বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে সেগুলোও পাবেন। কিন্তু যদি আপনি সোডিয়ামকে ভাঙতে যান শুধু সোডিয়াম পাবেন, যদি আপনি আয়রনকে ভাঙতে যান তাহলে শুধু আয়রন পাবেন। বুঝলেন স্যার? আচ্ছা লোহা আছে না, লোহাকে আপনি যতই ভাঙেন না কেন, লোহা থেকে কি স্বর্ণ বের হয়, ডায়মন্ড বের হয়, হীরা বের হয়? না স্যার, লোহাই বের হয়। তাহলে জাস্ট লোহা বা আয়রন যেটা, এটা হচ্ছে মৌলিক পদার্থ। এবার ধরেন আপনি যদি H2SO4, এটা কি, এটার নামটা একটু কমেন্টে জানাই দিবা। সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাকে যদি আপনি ভাঙতে চান, ঠিক আছে আমরা ভাঙবো, এখানে যদি আমরা ভাঙি তাহলে এটার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে পদার্থ হচ্ছে একটা, কিন্তু এটার মধ্যে কয়টা জিনিস পেলাম? হাইড্রোজেন। জাস্ট হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে শুধু হাইড্রোজেন পাবো, এটা একটা মৌলিক পদার্থ। যদি সালফারকে যদি আমরা ভাঙতে যাই তাহলে শুধুই সালফার পাবো। যদি অক্সিজেনকে আমরা ভাঙতে যাই শুধু অক্সিজেনই পাবো। তাহলে এই তিনটার সমন্বয়ে একটা যে যৌগ, সেটাকে আমরা বলছি যৌগিক পদার্থ। এটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এক কথায় যদি বলি পদার্থ হচ্ছে দুই প্রকার, স্যার কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। স্যার মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। সেগুলো সবসময় সিঙ্গেল থাকে, একটাই থাকে, ওয়ান এন্ড অনলি। এবং যৌগিক পদার্থ যাকে ভাঙলে আমরা একাধিক ধরনের মৌলিক পদার্থ পেয়ে থাকি সেটা হচ্ছে যৌগিক পদার্থ। ও স্যার, স্যার গো, আমরা যে স্যার এই যে দেখি না প্রায় সময় স্যার এভাবে লেখা থাকে Cl2, ক্লোরিন 2, তারপর স্যার অক্সিজেন 2, এবার লেখা থাকে না স্যার? এই যেখানে স্যার ক্লোরিন 2 মানে ক্লোরিন দুইটা আছে স্যার, রাইট? ক্লোরিন দুইটা স্যার, এটা কি যৌগিক নাকি মৌলিক? ও স্যার এটা তো যৌগিক হবে স্যার, যেহেতু স্যার একাধিক স্যার, একাধিক স্যার যে এখানে একটা দুইটা, তাহলে সেটা যৌগিক না স্যার। একটু ফলো রাইট, এদিকে একটু ফলো করো। কি আছে? ক্লোরিন দুইটা আছে। দেখো এই ক্লোরিন দুইটা থাকার একশোটা থাকে, এটা বাংলায় কি পাচ্ছি? ক্লোরিনই পাচ্ছি, আমরা তো এক্সট্রা কিছু পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল মৌলিক পদার্থ। এভাবে অনেকগুলো আছে স্যার। অক্সিজেন 2 স্যার, আমরা না ক্লাস 1 থেকে 19 পর্যন্ত জাস্ট অক্সিজেন
শোনো, ওই যে তুমি তো বাচ্চা ছিল, বুঝছো, তুমি তো বাচ্চা পাইছো না, শুধু তোমাদের উপর নির্যাতন করেছে, তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে পড়া দিছে। অ্যাকচুয়ালি অক্সিজেন কখনো জাস্ট অক্সিজেন হিসেবে থাকতে পারে না, সে সবসময় থাকে O2 হিসেবে। শুধু অক্সিজেন না, এরকম বেশ কিছু মৌল আছে যারা সবসময় ডাবল হয়ে থাকে, মানে O2 হয়ে থাকে, Cl2 হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে অক্সিজেন, ক্লোরিন, আরো আছে যেমন ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, তারপর ধরো ফ্লুরিন। এই যে এই সকল মৌলগুলা প্রায় সময়, হাইড্রোজেন এটাও কিন্তু আমাদের সবসময় এরকম থাকে, H2 থাকে, O2 থাকে, ব্রোমিন থাকে। এই প্রত্যেকটা কিন্তু দ্বিতীয় মৌল, এটা হচ্ছে ডাবল থাকে, ঠিক আছে, দ্বিপরমাণুক মৌল। কিন্তু এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে বোঝা গেল এই প্রত্যেকটা, কি স্যার, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এখানে আপনারা গোলমাল পেঁচাবেন না, ভুল করতে যাবেন না, ঠিক আছে। তাহলে কি কি পাইলাম? যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ। ওকে, ঠিক আছে, এবার আসো। এবার কথা হচ্ছে স্যার, পরমাণু কি, কাকে বলে, কত প্রকার, কি কি। দেখো, পরমাণু যেটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই সেটা বলি অ্যাটম। পরমাণু বা অ্যাটম স্যার। পরমাণু স্যার অ্যাকচুয়ালি আসলে কি স্যার, এক কথায় যদি বলি আমরা, পরমাণু হচ্ছে যেমন সোডিয়াম একটা পরমাণু, ম্যাগনেসিয়াম একটা পরমাণু, অ্যালুমিনিয়াম একটা পরমাণু। প্রত্যেকটা মৌলিক পদার্থকেই ওয়ান কাইন্ড অফ আমরা পরমাণু বলে থাকি। কিন্তু এই পরমাণুর মধ্যে স্যার আবার অনেকগুলা টাইপস আছে, অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আমরা দেখবো। তার আগে জেনে নেই পরমাণু কি বা কাকে বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। মানে ধরো একটা সোডিয়াম, এই সোডিয়ামের ভিতর আরো কিছু মৌলিক কণিকা আছে, তার মধ্যে আরো কিছু কণিকা আছে, ওই সকল কণিকাকে আমরা বলবো পরমাণু। স্যার বুঝি না, আচ্ছা ঠিক আছে, আরেকটু আসো, সামনে আসো, তাহলে বুঝতে পারবো। এই পরমাণু মেইনলি হচ্ছে দুইটা পার্ট। মেইনলি কয়টা পার্ট স্যার? দুই প্রকার। পরমাণু মেইনলি হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, স্থায়ী মৌলিক কণিকা। নাম্বার টু, অস্থায়ী মৌলিক কণিকা। কি বললাম? একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী বলতে আমরা কি বুঝি? সেটা অবশ্যই থাকবে। কোথায় থাকবে? পরমাণুর মধ্যে। স্যার বুঝি নাই। স্থায়ী বলতে আমরা কি বুঝি? সেটা অবশ্যই সেটা এখানে থাকবে, আছে এবং ভবিষ্যতে থাকবে, তাই না? আর অস্থায়ী মানে কি? সেটা থাকলেও থাকতে পারে, হতে পারে, থাকলেও থাকতে পারে, তাই না? সেম কাহিনী দেখো, যেটা স্থায়ী মৌলিক কণিকা, এই সকল মৌলিক কণিকা যা পরমাণু তো অবশ্যই থাকবে। স্যার আসলে স্যার পড়াচ্ছেন ঠিকই স্যার, আসলে মাথায় এখনো ঢুকতেছে না। এই দেখো, সাপোজ একটু পর আমরা এগুলোকে ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটা স্মল দেখো। সাপোজ ধরো একটা সোডিয়াম, তাই না? সোডিয়াম, তাই না? সোডিয়াম আমরা বলি এটার পূরণ সংখ্যা কত বা এটা রোল নাম্বার কত। আমরা জানি যে সোডিয়াম স্যার 11 নম্বর স্যার। তার মানে সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কতটি স্যার? আমরা জানি স্যার ইলেকট্রন সংখ্যা 11। স্যার আমরা আরো কিছু পড়ছিলাম স্যার, এই সোডিয়ামের মধ্যে নিউট্রন পাওয়া যায়, তারপর স্যার প্রোটন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, ওরা কিছু পড়ছিলাম না? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে মূলত আমাদের স্থায়ী মৌলিক কণিকা। স্যার বুঝি নাই, আচ্ছা। এই দেখো, যা পরমাণু তো অবশ্যই থাকবে, কি কি থাকবে দেখেন। এই মৌলিক স্থায়ী স্থায়ী মৌলিক কণিকা আবার হচ্ছে তিনটা। কয়টা স্যার? তিনটা। কি কি স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, ইলেকট্রন। ইলেকট্রন যেটাকে আমরা প্রকাশ করি ই মাইনাস, ছোটতে ই দিয়ে উপরে একটা মাইনাস, এটা প্রকাশক চিহ্ন, ইলেকট্রন। নাম্বার দুই, প্রোটন। প্রোটন যেটাকে আমরা পি প্লাস লিখি, অথবা জাস্ট বড় হাতের পি দিয়ে, ঠিক আছে, পি প্লাস বা পি। মানে আমরা বোঝাতে চাচ্ছি প্রোটনটা সবসময় ধনাত্মক হয়ে থাকে আর ইলেকট্রনটা সময় ঋণাত্মক হয়ে থাকে। তাহলে ইলেকট্রন সবসময় কি হয় স্যার? ঋণাত্মক, ঋণাত্মক চার্জ। আর প্রোটনটা সবসময় ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে, রাইট? ওকে। আর তিন নম্বর হচ্ছে স্যার নিউট্রন। নিউট্রন যেটাকে আমরা প্রকাশ করি বড় হাতের এন দিয়ে। এই এই ছোট হাতের এন দিলে ঘোড়ার ডিম পাবেন, সেটা বড় হাতের এন, নিউট্রন। যেমন দেখেন, ইলেকট্রন বলে আমি ঋণাত্মক আর প্রোটন বলে আমি ধনাত্মক, তো নিউটন কি বলবো? সে বলে বাপরে বাপ, পুরা ঋণাত্মক আর ধনাত্মক নিয়ে থাক, আমি কিছুই না। তাহলে এই যে নিউটন যেটাকে আমরা বলবো চার্জ বিহীন, মানে সে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ চার্জ বিহীন। তাহলে সে কি? নিরপেক্ষ, মানে তার মধ্যে না আছে পজিটিভ চার্জ আর না আছে নেগেটিভ চার্জ। বুঝে গেছে? এই তিনটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, যেগুলা একটা মৌলের ভিতর, একটা পরমাণুর ভিতর অবশ্যই থাকতেই হবে। যেমন সাপোজ ধরো সোডিয়াম।
স্যার আমি জানি সোডিয়াম হচ্ছে 11 নাম্বার মৌল, এটা আমরা জানি, বাট সোডিয়ামের মধ্যে স্যার ইলেকট্রন কতটি? ইলেকট্রন কটা স্যার? আমরা জানি স্যার সোডিয়ামের মধ্যে ইলেকট্রন পাওয়া যায় 11টা। স্যার সোডিয়ামের মধ্যে নিউট্রন কয়টা আছে স্যার? বললাম এটার মধ্যে নিউট্রন আছে 12টা, রাইট? 12টা, এই তো। এরকম স্যার প্রোটন কয়টা? স্যার এগুলো প্রত্যেক আসলে স্যার ইলেকট্রন 11টা, নিউট্রন 12টা। আমরা প্রত্যেকটা মৌলের প্রায় আপনাদের যে কটা মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন জানতে হবে, সেই কটা মৌলের আমরা ইলেকট্রন প্রোটন আপনারা দিয়ে দেবো, ঠিক আছে স্যার? এটার নিউট্রন সংখ্যা দেখে গেলো স্যার, প্রোটন সংখ্যা কত স্যার, এরকম প্রশ্ন আসে না? প্রত্যেকটা আমরা পড়াই দিব, ঠিক আছে? আপাতত আপনি এটা মনে রাখেন যে স্যার স্থায়ী মৌলিক কণিকা বলতে আসলে আমরা কি বুঝি স্যার? স্থায়ী মৌলিক কণিকা বলতে আমরা বুঝি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। এগুলোর সাথে আপনাদের এই সংখ্যাগুলো মনে রাখবেন যে ই প্লাস ই মাইনাস মানে ইলেকট্রন, পি প্লাস মানে প্রোটন অথবা শুধু পি, এবং এন মানে বড় হাতের এন মানে হচ্ছে নিউট্রন। এবং এটাও মনে রাখবেন ইলেকট্রনটা সবসময় ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ। বুঝে গেছে? এবার আসেন স্যার, তাহলে অস্থায়ী মৌলিক কণিকা সেটা কতটি থাকে স্যার? এটা তো পরমাণু থাকতেও পারে, নাও থাকতে পারে, এগুলো কি স্যার? মনে রাখবেন অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে 200 প্লাস, মানে 200 এর বেশি অস্থায়ী মৌলিক কণিকা রয়েছে স্যার। কি কি? এটা অনেকগুলো আছে, জাস্ট আপনার ক্লিকটা মনে রাখবেন, যেমন মেসন, তারপর ধরো পজিট্রন, পজিট্রন, আর কি হতে পারে? নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি, এগুলা মানে আরো আছে ইত্যাদি, আরো লিখে রাখলাম। এগুলো তেমন আসে না, জাস্ট আপনার মনে রাখবেন যে অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে 200 এর বেশি, মানে 200 অধিক। যেমন আমরা বললাম মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। এইগুলা আমাদের এই যে পরমাণু আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলোর মধ্যে থাকলেও থাকতে পারে, সেটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে অবশ্যই অবশ্যই স্থায়ী মৌলিক কণিকা আপনার এখানে থাকবেই থাকবে এবং থাকবে। স্যার আমরা তো জানি স্যার প্রত্যেকটা জিনিসের স্যার কিছু না কিছু এক্সেপশনাল থাকে, ব্যতিক্রম থাকে। তাহলে স্যার এগুলোর মধ্যে কোনো ব্যতিক্রম নাই? একটা মাত্র মৌল আছে যেটার মধ্যে স্থায়ী মৌলিক কণিকার মধ্যে একটা জিনিস অনুপস্থিত, সেটা হচ্ছে হাইড্রোজেন। এটা একটু নোট করে রাখবা। হাইড্রোজেন একমাত্র মৌল যার নিউট্রন নাই। এই হাইড্রোজেন আছে না আমাদের প্রথম নম্বর মৌল, এই হাইড্রোজেন একমাত্র পরমাণু, একমাত্র পরমাণু যার মধ্যে নিউট্রন নাই, যার মধ্যে নিউট্রন নাই। বুঝা গেছে? তাহলে একটা মাত্র পদার্থ আছে, একটা মাত্র পরমাণু আছে যার মধ্যে আমাদের নিউট্রনটা মিসিং, সেটা হচ্ছে হাইড্রোজেন, হচ্ছে এক্সেপশনাল। আপনি মনে নেবেন, মনে রেখে দেবেন, ঠিক আছে? ওকে, তাহলে পরমাণু আমরা কি বললাম? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা বলে থাকি পরমাণু। পরমাণুর মধ্যে আমরা বললাম দুইটা পার্ট, একটা স্থায়ী মৌলিক কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকার মধ্যে স্যার তিনটা প্রকারভেদ, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে বললাম সেটা 200 অধিক। আমরা বললাম যে মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আমরা এটাও বললাম যে স্থায়ী মৌলিক কণিকা যেগুলো, সেগুলো অবশ্যই অবশ্যই পরমাণুর মধ্যে থাকবে, এক্সেপশনাল শুধুমাত্র হাইড্রোজেন যেটার মধ্যে আমরা নিউট্রন পাই না। আর অস্থায়ী মৌলিক কণিকা সেগুলো আমাদের পরমাণু থাকলেও থাকতে পারে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো পরমাণুর দুইটা অংশ। পরমাণুর দুইটা অংশ, একটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস, এটা হচ্ছে কেন্দ্রের বাইরের অংশ বা যেটাকে আমরা বলি অরবিট। আর সহজ বাংলা ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে শক্তিস্তর। অ্যাকচুয়ালি স্যার পরমাণুটা স্যার দেখতে কেমন, এটা একটা প্রশ্ন হতে পারে। তো দেখো পরমাণু অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা অবশ্যই এগুলো পড়ে আসার আগে এখানে জিনিস থাকে, ধরো এই দুটো জিনিস থাকে, বাইরে এরকম বৃত্তাকার থাকে, রাইট? এবার কথা হচ্ছে স্যার এই যেটা ফিগার, একটা ফিগার, এই ফিগারের নামটা হচ্ছে মূলত পরমাণু। পরমাণু এটা আপনারা অনেকবার দেখেছেন যে পরমাণুর যে এই অংশটা, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা কি? এটা হচ্ছে ভিতরের অংশ, যেটাকে আমরা পুরো এই ভিতরের অংশটাকে, পুরো ভিতরের অংশটাকে আমরা কি বলি? পুরো ভিতরের অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, অথবা আমরা প্রায় সময়টাকে বলে থাকি কেন্দ্র।
কেন্দ্র বা নিউক্লিয়াস বা সেন্ট্রাল, ঠিক আছে। এই নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। কি পাওয়া যায়? এটা হচ্ছে প্রোটন, প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন। যেটা গান আছে না, তোমার ঘরে বাস করে কয়জন, আরে এটা গান আছে না, এই যে নিউক্লিয়াসের ভিতর দুইজনা বসবাস করে, নাম্বার ওয়ান প্রোটন, নাম্বার টু নিউট্রন। আর এই যে বাইরের অংশ যেটাকে আমরা বললাম কেন্দ্রের বাইরের অংশ, সেটা হচ্ছে অরবিট বা শক্তি স্তর। এই শক্তি স্তরে বসবাস করে ইলেকট্রন। আচ্ছা, এটা এই পুরোটা কেন্দ্রটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস বা কেন্দ্র। আর এটাকে বলি আমরা অরবিট বা শক্তি স্তর, অরবিট বা শক্তি স্তর, অরবিট বা শক্তি স্তর। এখানে পাওয়া যায় আমাদের ইলেকট্রন। মজার বিষয় হচ্ছে এই প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ, কোনো কিছু নাই, ঠিক আছে, এটা হচ্ছে নিরপেক্ষ। আবার গুণ মনে করে, ঠিক আছে, নিরপেক্ষ, তার কোনো ধরনের চার্জ নাই, নিউট্রাল। আর ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, রাইট। মজার বিষয় দেখো তো, ভিতরে যে আছে, যদি ভিতরে প্লাস আর মাইনাস থাকতো তাহলে কি হইতো? মারামারি কইরা ভাঙে ফেলা দিত। কত সুন্দর একটা সিস্টেম, যে ভিতরে প্রোটন এবং নিউট্রন, প্রোটনটা প্লাস নিউট্রনটা নিউট্রাল। প্রোটন তুই যা করে করবাই, আমি এতে নাই। কে বলছে এটা? নিউট্রন। কেন বলছে? দুজন যদি সাংঘর্ষিক হয় তাহলে তো ভিতর থাকতে পারবো না। সেজন্য আপনাদের মধ্যে যদি কেউ একটু রাগ করে, আপনি ওপর প্রান্তে টাস করে রাগ করতে যায় না, আপনি তখন একটু ধৈর্য ধরেন, নিজেকে শান্ত রাখেন। আবার আপনি যখন রাগ করবেন, আপনার উপর প্রান্তে যে সে নিজেকে একটু কন্ট্রোল করবে, ঠিক আছে। একসাথে যদি দুজন রাগ করেন তাহলে কি হয়? আপনার হয়তো এই যে যখন বিভিন্ন গাড়িতে চলাফেরা করেন, দেখবেন রাতের বেলা যখন সামনে একটা গাড়ি আসে, ওই সামনের গাড়িটা যদি লাইট অন করে, ফ্ল্যাশটা অন করে, তাহলে দেখবেন আপনি যে গাড়িতে ওই গাড়ির লাইটটা নিভিয়ে ফেলে। আবার আপনার গাড়ি যে সে যদি ফ্ল্যাশটা আগে থেকে অন করে, দেখবেন আপনার সামনের গাড়ির ফ্ল্যাশটা অটোমেটিকলি অফ করে ফেলে। কেন? কারণ দুটা যদি একসাথে অন করে তাহলে কিছুই দেখবে না, টাস করে সংঘর্ষ হয়ে যাবে। সো এখান থেকে আমাদের কিছু শেখার আছে। আচ্ছা, কি বললাম, ভিতরে কেন্দ্র থেকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থেকে অরবিট বা শক্তি স্তর। এই অরবিট বা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন পাওয়া যায়, নিউক্লিয়াস বা কেন্দ্রের ভিতর দুইটা পাওয়া যায়, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে। এই প্রোটন হচ্ছে আমরা বলি পরমাণু। এবার কথা হচ্ছে স্যার, এই যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে আরো কিছু নামে রাখা হয়। যেমন এই প্রোটন সংখ্যাকে আমরা বলি মৌলের রুল নাম্বার। যেমন আমরা বলি না যে সোডিয়াম কত নম্বর মৌল, কত নাম্বার মৌল, আমরা বলি 11 নম্বর। এই বলো তো ক্যালসিয়াম কত নম্বর মৌল, 20 নম্বর। আমরা বলি না এরকম, সালা জিজ্ঞেস করা, এটা বলে কত নাম্বার, তাহলে এটা বোঝা গেল রুল নাম্বার। আমাদের যেমন রুলটা কেন, রুল নাম্বার 1 ইয়েস স্যার, নাম্বার 2 ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, এরকম বলি না। সেম ভাবে এই প্রোটন সংখ্যাটাকে মৌলের রোল নাম্বার বলা হয়। আবার অনেকে বলে সেটা মৌলের পারমাণবিক সংখ্যা। তবে আমরা সবসময় ব্যবহার করে থাকি মৌলের পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষার শব্দ, সেজন্য আমরা একটু বেশি ব্যবহার করি। এই মৌলের পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। মৌলের পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা মজার বিষয় দেখুন, এই যে ভিতর কি আছে, প্রোটন এবং নিউট্রন না, এই দুটাকে যদি আমরা যোগ করি, এই দুটাকে যদি আমরা যোগ করি, একত্রে করি, তাহলে আমরা একটা মান পাবো, যেটা বলে বর সংখ্যা। কি বলে স্যার? হচ্ছে বর সংখ্যা, যেটাকে আমরা আরো সুন্দর করি, যেহেতু আমরা রসায়ন পড়তেছি, একটু রস লাগিয়ে বলতে হবে না, আমরা বলবো পারমাণবিক বর সংখ্যা। কি বলে স্যার? পারমাণবিক বর সংখ্যা। আরো কিছু মজার বিষয়, এই পারমাণবিক কি এত লম্বা করে লেখার আমাদের সময় আছে, আমরা জাস্ট এর ও আকার দিলে মনে করবে এটা যে পারমাণবিক, ঠিক আছে। এটা হচ্ছে পারমাণবিক। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুটোকে যোগ করলে, একত্র করলে, আমরা এড যদি করি দুটাকে, সেটা হবে পারমাণবিক বা পারমাণবিক বর সংখ্যা। এই পারমাণবিক বর সংখ্যাকে আবার এ দ্বারা প্রকাশ করা, কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করা। এই যে আমি লিখে রাখছি, পারমাণবিক সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং এর কোনো একক নাই। এর পাশে কি লিখলেন স্যার? এই জেড মানে কি স্যার? পারমাণবিক সংখ্যা বা রোল নাম্বার বা প্রোটন সংখ্যা। আপনি এখানে লিখতে পারেন পি প্লাস এ। আমরা তো বললাম স্যার প্রোটন এবং নিউট্রন এদের যোগ করলে বর সংখ্যা পাওয়া যায় বা এ পাওয়া যায়। প্রোটনকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি, তাহলে হয় জেড প্লাস এন ইকুয়াল টু বর সংখ্যা, অথবা পি প্লাস এন ইকুয়াল টু বর সংখ্যা। আপনি যদি বলেন স্যার এটা একটু কঠিন লাগছে, তাহলে আপনি উপরে এবার লিখে রাখেন, যে উপরে লিখে রাখেন যে পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান সমান হচ্ছে আপনার বল সংখ্যা। এটাও লিখে রাখতে পারেন। ওকে, তাহলে বুঝে গেল। এবার কথা হচ্ছে স্যার, এই পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যাগুলো কোথায় থাকে, কেমনে থাকে, খুব সহজ করে যদি আমি বলি, একটু ফলো করুন।
সাপোজ ধরো আমরা যদি লিখি এই যে সোডিয়াম, সোডিয়াম রাইট, এই সোডিয়াম আমরা কি বলি, এটা রুল নাম্বার 11। 11 লিখি না, এটা আসলে অ্যাকচুয়াল পদ্ধতি না, এটা সিস্টেম না, এটা হচ্ছে ভুল পদ্ধতি। ঠিক আছে, আজকে থেকে কারেকশন করলাম। এই সোডিয়ামে সব সময় এই যে 11 এটা কি স্যার, এটা হচ্ছে আমাদের মৌলের রুল নাম্বার না। আমরা বললে যে আমরা যদি বলি যে 11 নম্বর মৌল কি, আমরা বলি সোডিয়াম। এই যে সোডিয়ামটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, সবসময় রাখবে সোডিয়ামটা থাকবে এই যে মৌল আছে না, আমাদের যে মৌল আছে না, এই মৌলের বাম দিকে। আমরা যে মৌলটা লিখবো, যে পরমাণুটা লিখবো, ওই পরমাণুর বাম দিকে, বাম দিকে আসলাম, বাম দিকের নিচে এই যে এখানে বাম দিকের নিচে 11। বুঝো নাই? আমরা যখন একটা মৌল লিখি, লেখার পর এটা ইলেকট্রন সংখ্যা আছে না, প্রোটন সংখ্যা আছে না, তারপর ভর সংখ্যা আছে না, এগুলো আমরা কোথায় লিখবো সেটা মনে রাখবা। সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা সোডিয়াম, তার ঠিক বাম দিকের নিচে হচ্ছে আমরা লিখবো পারমাণবিক সংখ্যা, বা আমরা যেটা বলি জেড। তার ঠিক উপরে বাম দিকের উপরে লিখবো আমরা ভর সংখ্যা, যেটাকে আমরা বলি এ। আর নিউটন সংখ্যা আলাদা করে লিখলে চলে। জেড মানে আমরা কি বোঝাচ্ছি, এটা অ্যাকচুয়ালি তার এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে স্যার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে স্যার তার রোল নাম্বার, সে কত নাম্বার মৌল। আমরা জানি সোডিয়াম কত নম্বর মৌল, এই যে আমরা লিখলাম 11 নাম্বার মৌল। স্যার সোডিয়ামের ভর সংখ্যা কত, বা স্যার এর মান কত, আমরা বললাম স্যার 23, 23। ও স্যার সোডিয়াম যে 11, এটা কোথা থেকে জানলেন স্যার? স্যার সোডিয়ামের ভর সংখ্যা 23, এটা কোথা থেকে জানলেন স্যার? এটা হচ্ছে ফিক্সড, আমাদের বিজ্ঞানীরা এটা ফিক্সড করে দিচ্ছে। আপনি যদি বলেন না স্যার, কেন স্যার সোডিয়াম স্যার 11 কেন হবে স্যার, সোডিয়াম আজকে থেকে স্যার 2 না, আর সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে স্যার 7 বললে হবে? আপনি তো বলেন না স্যার এই স্যার কম, এটা স্যার আজকে কো না স্যার, আমি মানি না স্যার, এই কোটা আজকে স্যার কম স্যার, আমি মানবো না স্যার, এটা কেন চ হবে স্যার, চ যেটা স্যার ওটাকে আজকে থেকে আমি স্যার বলবো ডাইভিং র বলতেই পারেন। আপনি বলবেন স্যার আমি মানি না স্যার, এটা আজকে থেকে চোখ না স্যার, এটা আজকে থেকে আমাদের পেট, স্যার এটা চুল না স্যার, এটা চুল না, এটা আমাদের আজকে থেকে হাত। আপনি বলতে পারেন যদি আপনি পাবনার বাসিন্দা। শুনেন, কিছু বিষয় ফিক্সড, যেটা বলা হয়েছে সেটাই মেনে নিতে হবে। যেমন সোডিয়াম যে 11 নম্বর মৌল, এটা আপনি মেনে নেন এবং এটা সাথে বিশ্বাসও করেন, বর্ষাকাল যে দেশ এটাও মেনে নেন। সাইকেল আমরা কোথায় পাবো? হ্যাঁ, আমরা এই কিছুক্ষণ প্রত্যেকটা মৌলের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তার যোজনী সবগুলো আমরা লিখে দেবো এবং সুন্দর একটা চার্ট দেবো, যেগুলো আপনাদের ইন্টারমিডিয়েট লাইফে এনাফ এনাফ এন্ড মোর দেন এনাফ, টেনশন করার কিছু নাই। ঠিক আছে? আর জীবন স্যার আছে না, কি বুঝেন না কিছু, লাউরি কোন লিসু, আসো 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 আসো। তো বোঝা গেছে একটা মৌলের, এটা আমি লিখে রাখছি, একটা মৌলের জেড মানে আমি কি বুঝাচ্ছি, জেড মানে বুঝাচ্ছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মৌলের বাম দিকের নিচে, মৌলের বাম দিকের যেটা মৌল তার বাম দিকের নিচে, এবং এ মানে আমরা বুঝাচ্ছি ভর সংখ্যা, মৌলের বাম দিকের উপরে, মৌলের বাম দিকের উপরে লিখতে হয়। তাহলে এই টেস্টটা হচ্ছে মূলত আমাদের এর মান, আর এই নিউটনটা হচ্ছে আমাদের জেড এর মান। ঠিক আছে? আর নিউটনটা হচ্ছে অ্যাকচুয়ালি লিখতে হয় না, আপনি যদি লিখেন তাহলে কেমনে বের করবেন? নিউটনটা বের করার সূত্র হচ্ছে এই যে নিউটন, এটা মান আপনি কেমনে বের করবেন স্যার? এটা মান হচ্ছে আপনি ভর সংখ্যা আছে না, এই ভর সংখ্যা থেকে আপনি পারমাণবিক সংখ্যা বিয়োগ করবেন, তাহলে যেটা আসবে সেটা আনসার। যেমন আমরা বলি যদি সোডিয়ামের স্যার নিউটন সংখ্যা কত, আমরা জানি না, এই যে সোডিয়ামের নিউটন সংখ্যা না, মানে সোডিয়ামের ভর সংখ্যাটা কত 23, লিখলেন আপনি 23, জেড এর মান অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত 11, লিখলেন 11 সমান সমান 23 থেকে 11 গেলে কত স্যার 12। এটা হচ্ছে সোডিয়ামের নিউটন সংখ্যা। বুঝা গেছে নিউটন সংখ্যা কেমনে বের করব? আমরা পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেব। আর সহজ করে বললে আমরা একটা মৌলের যে পারমাণবিক ভর আছে সেখান থেকে আমরা প্রোটন সংখ্যাটা বিয়োগ করে ফেলবো, অথবা তার রোল নাম্বার যেটা সেটা বিয়োগ করে ফেলবো, যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। তাহলে আপনি প্রশ্ন হচ্ছে স্যার সাপোজ ধরেন স্যার অ্যালুমিনিয়াম, স্যার অ্যালুমিনিয়ামের স্যার জেড কত স্যার, অ্যালুমিনিয়ামের জেড হচ্ছে স্যার 13, স্যার অ্যালুমিনিয়াম ভর সংখ্যা কত স্যার, ভর সংখ্যা স্যার আমরা জানি 27। তাহলে স্যার এটা নিউটন সংখ্যা কত, আমরা জানি নিউটন ইকুয়াল টু এ মাইনাস জেড। এ বলতে আমরা বুঝাচ্ছি ভর সংখ্যা, জেড বলতে আমরা বুঝাচ্ছি পারমাণবিক সংখ্যা। এই ভর সংখ্যা কত 27, জেড কত 13, দুটা থেকে বিয়োগ করেন 27 থেকে চলো 14। তাহলে এবার বলেন এই অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা কত 14। এরকম প্রত্যেকটা মৌলের আমরা ইলেকট্রন সংখ্যার সাথে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা বের করতে পারি। ঠিক আছে? আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে একটা মৌলের দুটা মৌলে দিয়ে যায়, ওটা কমেন্টে জানাই দিবা। যেমন ক্যালসিয়ামের নিউটন সংখ্যা কত, ঠিক আছে? আরেকটা মনে হয় আয়রনের
নিউটন সংখ্যা কত, এই দুইটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তাহলে মোটামুটি এতটুকু ক্লিয়ার যে পরমাণুর মধ্যে যে দুইটা অংশ থাকে তার মধ্যে কি কি থাকে আমরা বললাম। কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরে ইলেকট্রন থাকে। আমরা বললাম প্রোটনটা হচ্ছে ধনাত্মক আর নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। বুঝা গেছে? ওকে, এবার আসো পরমাণুর টাইপস পড়ি আমরা। মেইনলি কতটা টাইপসে হয়ে থাকে পরমাণু? পরমাণু মেইনলি হচ্ছে চারটা টাইপস। এটা হচ্ছে ধাতু, অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, উপধাতু। সেগুলো সম্পর্কে আমার বিশ্বাস আপনারা অনেক আগে থেকে জানেন। আমরা আজকে নতুন করে দুই একটা শব্দ জানবো। আচ্ছা, আমরা একটু যেহেতু ইন্টারমিডিয়েটে প্রায় সময় এডমিশন টাইপে ইংলিশ টার্মগুলো আসে, সেজন্য আমরা কিছু ইংলিশ জানি। যেমন ধাতু, এটাকে ইংলিশে কি বলে স্যার? ধাতুকে ইংলিশে বলে স্যার মেটাল। কি বলে স্যার? মেটাল। এমই মেটাল, ধাতু বা মেটাল। তাহলে অধাতু কি বলে স্যার? নন মেটাল। লিখলেন নন মেটাল, ঠিক আছে, নন মেটাল। আর নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে ইনার্ট গ্যাস। কি স্যার? আই আই এন ই আর টি, ইনার্ট গ্যাস, ঠিক আছে, ইনার্ট গ্যাস। আর উপধাতু বা অপধাতু সেটা বলে মেটালয়েড। একে কি বলে? মেটালয়েড, মেটালয়েড, ঠিক আছে। METOLL, ঠিক আছে, মেটালয়েড। ওকে, বুঝা গেছে? তাহলে কি বললাম? ধাতু হচ্ছে মেটাল, অধাতু নন মেটাল, নিষ্ক্রিয় ইনঅর্ট গ্যাস এন্ড মেটালয়েড। আচ্ছা, এবার আসো আমরা প্রত্যেকটা সম্পর্কে শোনো। এই ধাতু, অধাতু, অপধাতু, তারপর নিষ্ক্রিয় গ্যাস, এগুলা কি, কাকে বলে, কত প্রকারের, কি কি ব্যাখ্যা সহ চিত্র সহ দেখান। এগুলো আমরা যখন পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টার আছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারের, ফার্স্ট বইয়ের ফার্স্ট পেপারের 4 নম্বর যে চ্যাপ্টার, মানে তৃতীয় অধ্যায়, ওইটাতে আমরা ডিটেইলস করবো। আমরা এখন এই গুণগত রসায়নের যতটুকু লাগে ঠিক ততটুকু জাস্ট জানবো, এটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? বিশ্বাস রাখো। এবার আসো আমরা একটু একটু করে জানি। যেমন ধাতু, স্যার ধাতু কি? আরো একটু বলি। এক কথায় যদি আমি বলি ধাতু আসলে কি, ধাতু বলতে মনে রাখবা জীবন স্যার, মানে জীবন স্যার মানে পুরুষ জাতি। এক কথায় মনে রাখবা ধাতু মানে পুরুষ জাতি। কাল্পনিক ভাবে একটু ইমেজিং করো, ধাতু মানে পুরুষ জাতি, আর ধাতু মানে বেডি মানুষ, ঠিক আছে। আর নিষ্ক্রিয় গ্যাস মানে মনে রাখবা আমাদের মধ্যে কিছু সাইকো টাইপ আছে না, সাইকো, সাথে কথা বলেও না, কথা বলার প্রয়োজন বোধ মনে করো না। আর উপধাতু বা অপধাতু, এটা ওয়ান কাইন্ড অফ ধরে বা থার্ড জেন্ডার, বা আমরা যেটাকে বলি হিজড়া, ঠিক আছে। কি শুরু করলাম? আচ্ছা, ঠিক আছে, আসো। আমি বলছি ধাতু, সেটা মনে করেন পুরুষের জাতির মতো। পুরুষ জাতি বলতে আমি বলছি আচ্ছা, ধরো কখনো কি দেখছো জিএফ বিএফ কি কিছু দিতে? স্যার দেয় স্যার, এটা হচ্ছে রেয়ার, এক্সেপশনাল, ব্যতিক্রম। সবসময় বিএফ মানে বয়ফ্রেন্ড সবসময় দিয়েই থাকে, তাই না? মানে সে সময় দিবে, মানে শুধু দান করবে, মানে ত্যাগ করবে। আর জিএফ কি করে? সবসময় নিতেই থাকে, নিতেই থাকে, না? মনে রাখবা পৃথিবীতে দুইটা শ্রেণীর মানুষকে পটানো খুবই সহজ। পৃথিবীতে দুইটা শ্রেণীর মানুষকে পটানো খুবই সহজ। নাম্বার 1 রাজনীতিবিদ, নাম্বার 2 বেড়া মানুষ। 4 রাজনীতিবিদকে কেমনে পটানো যায় এটা অন্য কোনো ক্লাসে বলবো, এটা খুবই সহজ বিষয়। আমার মনে হয় আমার থেকে আপনার ভালো জানেন। ও স্যার, তাহলে বেড়া মানুষ কেমনে পটে? ধরো সাপোজ একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, কোন এক কারণে হয়তো তার পিছনে কিছু চুলে বা হিজাবে কিছু সেজন্য একটু পিছনে তাকিয়েছে। আর পিছনে একটা ছেলে ছিল, সে বসে আছে। সে যখন দেখলো যে মেয়েটা ঘাড় ঘুরে এরকম তার দিকে তাকাইছে, ও মাই গুডনেস, কাম সারছে। সে তার বন্ধু বান্ধবকে নিয়ে বিকেলে জালমুড়ি পাঠাবে, আরে দোস্ত জানো আমার দিকে ওই মেয়ে তাকাইছে, কি সুন্দর ঘুরে তাকাইছে। আর তাকানোর পর যদি ভুল কইরা ওই মেয়ে একটা মুচকি হাইসা দেয়, কাম সারছে। ওই দিন সে বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে ডিঙ্কুনাকো ড্যান্স দেয়। তাহলে বোঝা গেল বেড়া মানুষ পড়ানো আসলেই খুবই সহজ। বেড়া মানুষকে কোনো মেয়ে যদি একবার চলনার চলেও, মানে ফাইজলামের চলেও যদি বলে আপনাকে আমার খুব ভালো লাগে, শেষ। আগামী 1 মাস ওর ঘুমিয়ে হারাম। বুঝতে পারছো? আরেকটা বিষয়, আর একদিন আমার এক ফ্রেন্ড, সে এসে আমাদেরকে বলতেছে ওরা নাকি একটা মেয়ে চুমা দিছে, কিস করেছে। সে বলে দোস্ত সেটা কেমনি ঘটলো আমার সাথে? তো আমি এটা বুঝলাম না, চুমা তো দিলে ঠিকই, কিস করলো ঠিকই, পুরোক্ষণে সে এরকম হাতে তালি দিয়ে এরকম বলে যে টাকা দে টাকা দে, এটা কেন বলবো? আমরা বুঝতে পারছি আসলে কে তার এত সুন্দর করে কিসটা দিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই ধাতু বা মেটাল, এটা সবসময় ইলেকট্রন দান করে। কিভাবে করে আমরা ডিটেলস পড়বো, আপাতত এই কথাটা মনে রাখো যে ধাতু ইলেকট্রন দান করে। ধাতু ইলেকট্রন দান করে বা ত্যাগ করে। ইলেকট্রন দান করে যা, ত্যাগ করে যা। দান করে মানে কি, আপনি একটা জিনিস আপনার কাছ থেকে একজনকে দিয়ে দিলেন, ত্যাগ, এটা আপনি ত্যাগ করলেন ওয়ান কাইন্ড অফ, তাহলে এটা ত্যাগ করা বা
দান করা বা ডোনেট করা। ওকে। আর ধাতুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটা, দুইটা অথবা তিনটা। স্যার বুঝি নাই, এই যে এই লাইনটা না, এই লাইনটা আপনি বোঝার প্রয়োজন নেই। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে ধাতুর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন অথবা দুইটা ইলেকট্রন অথবা তিনটা ইলেকট্রন। আমরা যখন এই লেকচারের শেষে বা নেক্সট ক্লাসে যখন আমরা পড়বো ইলেকট্রন বিন্যাস, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে সর্বশেষ শক্তি স্তরে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে। আপনি আপাতত এতটুকু মনে রাখেন যে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটা, দুইটা অথবা তিনটা থাকলে সেটাকে আমরা বলি ধাতু। আর কিছু টেকনিক আছে, যেমন আমরা যে সকল শব্দের শেষে আম উচ্চারিত হয়, আম উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলি ধাতু। যেমন স্যার ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে আছে এরকম যতটা আম আছে আমযুক্ত সবগুলোকে আমরা ধাতু বলি। ঠিক আছে, আরো কিছু নিয়ম আছে, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন ধাতু মানে ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ত্যাগ করে, ডোনেট করে। আর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3 থাকে। এক্সাম্পল কি স্যার, যেমন আমরা বলতে পারি এক্সাম্পল স্যার সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর স্যার ক্যালসিয়াম, তারপর স্যার কি হতে পারে পটাশিয়াম ইত্যাদি, এটসেট্রা। ঠিক আছে, এগুলো হতে পারে। এবার স্যার অধাতু, অধাতু বলতে আমি কি বলছি স্যার, এক কথায় স্যার বেড়ি মানুষ। বেড়ি মানুষ সবসময় কি করে গ্রহণ করে। আপনারা দেখবেন প্রায় সময় দেখবেন যখন একটা বিএফ জিএফ ধরুন পার্কে গেছে বা ধরো মার্কেটে গেছে, দেখবেন ছেলের সাথে কিছুই না, একটা ফোন আছে, ছোট একটা পার্টস আছে বা মানি ব্যাগ আছে, ওয়ালেটটা পড়ে আছে, বেড়ি মানুষের সাথে ইয়া পরে একটা পার্টস নিয়ে এরকম ঘুরে ঘুরে আসতেছে। জিনিসপত্র যখন কিনতেছে টাকা দেওয়ার সময় ওই তার যে বিয়ে বা জামাই যেই টাকার সাথে যে ছেলেটা, সে ছোট মানি ব্যাগ থেকে টাকা বের করে দেয়। ও যে দৌড়ে ব্যাগ নিয়ে ঘুরতেছে কেন, কোনো মানেই নেই। বেড়ে মানুষ উদয় নিয়ে ঘুরতে আছে, বুঝছো। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম একটা ব্রাঞ্চে, একটা নার্সিং এর ব্রাঞ্চে, যে এটা নিয়ে এরা ঘুরে কেন। পিছন দিয়ে এক মেয়ে বলছে, স্যার আপনি জানেন না আমাদের এখানে সেখানে এদিকে সেদিকে চতুর্দিকে যখন আমরা যাই তখন আমাদের একটু মেকআপ করতে হয় স্যার, কিছুক্ষণ পর পর তো মেকআপ স্যার হয়ে সেটা শীতে শুকাই যায় অথবা স্যার গরমে গলে যায়, সেজন্য তো বারবার মেকআপ করতে হয়। চিন্তা করছেন, বেড়ে মানুষ। আচ্ছা আশা অধাতু বলতে আমরা বলছি মেয়ে মানুষ বা একত্রিত গ্রহণ করে। কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন গ্রহণ করে সেসবকে আমরা বলি অধাতু। আর সর্বশেষ শক্তি স্তরে এদের 4টা, 5টা এবং 6টা বা 7টা ইলেকট্রন থাকে। 4টা, 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে। চারটা কি কেমনে কি হয় আমরা পড়াবো। ঠিক আছে, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে অধাতুদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা, 5টা, 6টা অথবা 7টা থাকে। যেমন স্যার আমরা বলতে পারি ফ্লুরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, এগুলো হতে পারে। আবার কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে। এগুলো হচ্ছে অধাতু। ঠিক আছে, নন মেটাল। বুঝে গেছে। এবার আছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। এগুলো হচ্ছে না সে ইলেকট্রন গ্রহণ করবে আর না সে ইলেকট্রন ত্যাগ করবে। তার কথা হচ্ছে আই এম হ্যাপি, আমি সুখী, আমি কাউকে দিবও না, কার কাছে নিবও না। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, অনেকে বলে এটাকে অভিজাত গ্যাস, অনেকে কি বলে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস। অভিজাত গ্যাস আবার অনেকে বলে বিরল গ্যাস, বিরল গ্যাস। ঠিক আছে, বিরল গ্যাস। বুঝা গেছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বা বিরল গ্যাস বা ইনার্ট গ্যাস, যেটা আমরা বললাম, তারা ইলেকট্রন গ্রহণ করে না, ইলেকট্রন ত্যাগও করে না। আর তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে 8টি। এটা এমসিকিউ তে আসবে এবং আসবে, অবশ্যই আসে, পরীক্ষাতে আসে। কাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি? নিষ্ক্রিয় গ্যাসের। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? 8টি। স্যার নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? এগুলো এখনই দেবো, এগুলো টাটা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 8টি। কি কি স্যার? আমরা জানি স্যার নিষ্ক্রিয় গ্যাস স্যার 8টি। কি কি স্যার? আর পরি যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। সরি, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 7টি। ঠিক আছে, শোনো শোনো একটু একটু। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। স্যার নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? যে কয়টা আছে আমি এই লাইনে লিখেছি। কি স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগোচরে হচ্ছে অর্গানে। স্যার এর কথা হচ্ছে স্যার নিষ্ক্রিয় সেগুলো কেমনে মনে রাখবো স্যার? আপনি তো ট্রান্স করে লিখে দেন। আচ্ছা ধরেন নিষ্ক্রিয় গ্যাস কি করে? ইলেকট্রন দেয় না, ইলেকট্রন গ্রহণ করে না। তারা কি দেখতে চায়? সুখে থাকতে চায়, তাই না? এটা আপনি মনে রাখবেন কিভাবে? আমার যে মনে করো জীবন স্যার একটা বন্ধু আছে করিম, তার একটা জিএফ আছে হেনে। জীবন স্যার একটা বন্ধু করিম, তার একটা জিএফ আছে হেনে।
তারা একদিন আমাদেরকে না বলে, আমাদের কাউকে, আমাদের ফ্রেন্ড সার্কেলের কাউকে না বলে তার অগোচরে তারা রমনায় গেছে ঘুরতে, মানে ঘুরতে যাবে বলে তার প্ল্যান করছে। তাহলে কি বললাম, জীবন স্যার একটা ফ্রেন্ড করিম এবং তার জিএফ হচ্ছে হেডে, তারা অগোচরে ঘুরতে যাবে রমনায়, আমরা কাউকে বলে নাই। তাহলে আপনি এটা কেমনে বলেছেন যে হেনে আর করিম যাবে রমনায় অগোচরে? কিভাবে মনে রাখছেন যে হেনে আর করিম, এই যে লিখে রাখবেন যে হেনে, হেনে, হেনে আর করিম, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে। ও স্যার প্রত্যেকটা মৌলের যদি স্যার প্রত্যেকটা গ্রুপের পর্যায়ে এরকম চন্দ্র দিতে, ও স্যার এগুলো আমরা ক্লাস নিব, ধৈর্য ধরে অপেক্ষা করো, ঠিক আছে? একটু অধৈর্য হবে না, ঠিক আছে? বেশি অধৈর্য ভালো না। তাহলে কি বললাম, এই যে হে দিয়ে মনে রাখবা হিলিয়াম, নে দিয়ে মনে রাখবা নিয়ন, আর দিয়ে মনে রাখবা আর্গন, কে দিয়ে ক্রিপ্টন, যা দিয়ে জেনন, তো দিয়ে রেডন, ও দিয়ে অগানসন। এগুলোর নাম লিখে দিতে হবে। আচ্ছা নাম লিখে দেয়। আচ্ছা এটা তো আমরা জানি, এইচ মানে হচ্ছে হিলিয়াম, এটা আমরা জানি। এনি মানে হচ্ছে নিয়ন, এনি হচ্ছে নিয়ন। আর এর মানে হচ্ছে আর্গন, এর মানে হচ্ছে স্যার আর্গন, এর মানে হচ্ছে স্যার ক্রিপ্টন, এর মানে হচ্ছে স্যার ক্রিপ্টন। আর যার মানে হচ্ছে জেনন, জেনন। আর রেড, আর মানে হচ্ছে রেডন। আর ও জি হচ্ছে মানে স্যার অর্গানিজম, অর্গানিজম। এর মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা যে পারমাণবিক সংখ্যা আছে সেটা একটু কষ্ট করে আপনাদের মনে রাখবেন। যেমন এই যে হেনে, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে স্যার 2, আমরা জানি। নিয়নটা হচ্ছে স্যার 10, আর্গনটা হচ্ছে স্যার আমাদের 18, আর্গনটা হচ্ছে 18। আর ক্রিপ্টনটা হচ্ছে স্যার আমাদের 36, আর জেনন হচ্ছে 54, এবং রেডন হচ্ছে 86, আর অর্গানাইজেশন হচ্ছে 118। একটু কষ্ট করে এটা মনে রেখে দিবেন, ঠিক আছে? আমরা এগুলো আবার টেকনিক সহকারে আপনাদেরকে দেখাই দিব। কি বললাম, নিষ্ক্রিয় গ্যাস সেটা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, আছেই কয়েকটা, সেজন্য লিখে দিলাম। বাকি তো অনেকগুলো। আচ্ছা এটা বলো তো, আমাদের টোটাল মৌলের সংখ্যা কতটি? 118, আমরা জানি। কতটি স্যার? 118। এটা প্রত্যেকে আছে স্যার, হচ্ছে আই ইউ পি এস, ইউপেক, ইউপেক কর্তৃক আমাদের মৌলের সংখ্যা কতটি? 118টি স্যার। আইইউপিএস এর মানে মিনি কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইউপেক কর্তৃক অনুমোদিত আমাদের মৌলের সংখ্যা হচ্ছে 118টি। আমাদের মৌলের সংখ্যা হচ্ছে ইউপেক কর্তৃক আমাদের অনুমোদিত, আমাদের মৌলের সংখ্যা হচ্ছে 118টি। আইইউপিএস এর ফুল ফর্ম কি লিখেন তো? হচ্ছে আইইউপিএসি, ইউপেক। ইউপেকের মিনিং হচ্ছে আইডি হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর and applied chemistry, pure and applied chemistry, ঠিক আছে? কি বললাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে ইউপেক এর ফুল ফর্ম। আর এটা থেকে অনুমোদিত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 118টি। এবার দেখেন, যদি এখানে নিষ্ক্রিয় গ্যাস 6 থেকে 7টা থাকে, তাহলে বাকি অনেকগুলো না ধাতু ধাতু, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট এতটুকু মনে রাখো যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন। প্রত্যেকটার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা 8টি, এবং সবকটা হচ্ছে ইলেকট্রন নাই গ্রহণ করে আমরা সে ত্যাগ করে। তবে এই যে হিলিয়ামের কথা আমরা বলছি, সেটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম। এইটার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, যার মধ্যে আমরা বললাম এটা সর্বশেষ ইলেকট্রন সংখ্যা 8টা থাকার কথা ছিল, কিন্তু নাই, তার মধ্যে হচ্ছে 2টা। এটা হচ্ছে এক্সেপশনাল, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। বুঝা গেছে? ওকে। এবার আসে সর্বশেষ উপধাতু বা অপধাতু। আমরা এক কথায় কি বলছিলাম স্যার? হিজড়া। হিজড়া কি? সে ধাতু বা অধাতু, সে ধাতু এবং অধাতু নিয়ে আচরণ করে। আমরা ধাতু বলতে পুরুষ বলছি, অধাতু বলতে বেড়ি মানুষ বলছি। তাহলে আমরা বলছি যে যারা বেড়া এবং বেড়ির সমন্বয়ে আচরণ করে তাদের কিন্তু আমরা হিজড়া বলি। অপধাতু বা উপধাতু, এটা হচ্ছে মেটালয়েড, এটা হচ্ছে হিজড়া মতো। তাহলে হিজড়া দেখলে আমরা কি পাই? বই পাই না? বই পানো দৌড় দেয় না? লেবার করতে স্যার এই উপধাতু গুলা কোনগুলো? যেমন হচ্ছে উপধাতু হতে পারে জার্মেনিয়াম, সিলিকন,
জার্মেনিয়াম সিলিকন, তারপর অ্যান্টিমোনিয়াস এগুলো ইত্যাদি হতে পারে এক্সেট্রা। স্যার উপদার্থ কতটি আছে? উপদার্থ 6-7টা আছে, আমরা লিখে দিই, আপনাদের সহজ হবে। ঠিক আছে, বুঝে গেছে? মুছে দিব? আচ্ছা দিলাম, মুছে দিলাম কিন্তু। আচ্ছা এবার ধরো, আচ্ছা ধরো আমরা যখন প্রায় সময় এমন হয় না যে ধরো বন্ধু বান্ধবরা এক জায়গায় বসে আছি, একজনকে পাঠাইছি দোকানে একটা কিছু নিয়ে আসার জন্য। তো সে আসার পর যখন আমাদেরকে না পায়, মাঝখানে কিছু একটা কাহিনী ঘটনা, যেমন আচ্ছা হিজড়া দেখলে আমরা ভয় পেয়ে দৌড় দিই না? দৌড় দিই না? দৌড় দেওয়ার পর যদি জিজ্ঞেস করে ভাই আপনি তো দৌড়ালেন কেন, ভাই এখানে কেন, আপনি কি বলবেন? যে গেছে সব বাঁচতে ভাই। বুঝি নাই স্যার? এই যে লিখো, এই যে উপজাত আছে না, উপজাত এক্সাম্পলে লিখো, এই শব্দটা লিখো একটু। গেছি সব বাঁচতে ভাই। স্যার কি লিখলেন স্যার? গে, জি, এস বি, বিএসএ, কি স্যার শর্টকাট দিয়ে লিখলেন? হ্যাঁ, আপনাদের যখন এই যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যখন আপনাদের শর্টকাট দেখি আমি চিন্তা পড়ে যাই। আমার একজন একদিন কমেন্ট করছে, যে কমেন্ট না, আমার কাছে জিজ্ঞেস করতেছে আপনি কি লিখছে, আপনি কি জেবি কে আর এন? আমি বলি আপনি কি জেবি কে আর এন কারণ? আমি বুঝতে পারলাম যে আপনি কি কারণ, এটা বুঝতে পারছি। জেবি কি স্যার? পরে আমি জিজ্ঞেস করলাম যে সরি, আসলে এক্সট্রিম সরি, আমি বুঝতে পারলাম না এই জেবি মানে কি। সে বলে স্যার জেবি মানে হচ্ছে স্যার জে ও বি, জব। হাই রে কপাল, 3টা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড উদা করে গেছে। আপনারও কম না, আপনারা কিছু জিজ্ঞেস করলে এটাকে ঠিক, আপনার বলে আরে রাইট, আচ্ছা ঠিক আছে, অনেক রাইট হয়েছে, এবার ঘুমাও, ঠিক আছে ওকে। G8 N8 গুড নাইট, জিডি N8 গুড নাইট, N8 নাইট, কি শুরু করলাম? আবার অনেকে লিখে কেমন আচ্ছা, আপনি ভালো আচ্ছা, আপনি খাওয়া দাওয়া কাঁচা, মানে আচ্ছা টাচা এরকম লিখে, মানে এত শর্টকাট লিখে মাঝে মাঝে চিন্তা করছি এসব কি দুনিয়া এসব বলা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যদি এত সুন্দর সুন্দর করে শর্টকাট ইউজ করতে পারেন, জীবন স্যারের কি অধিকার নাই শর্টকাট ইউজ করার? ঠিক আছে না, আমি জীবন স্যার লিখলাম এই যে গে সি সব, এস ও বি, মাঝখানে ওটা, ও যে জবে যেভাবে ও বাদ দিতেছিল, আমি সবের মধ্যে ও বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছু করার না। গে সি সব, বিএস বাঁচতে, বিএস টি বাঁচতে, ঠিক আছে। গে সি সব বাঁচতে, বিআই বাই। ওকে, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কি 7টা স্যার? এই দেখো, আমি অ্যাকচুয়ালি বুঝাতে চাচ্ছি, এই যে জি আছে না, জির মানে হচ্ছে জার্মেনিয়াম, জির মানে স্যার জার্মেনিয়াম, এস আই মানে স্যার সিলিকন, এসপি মানে স্যার বিসমাথ, এসপি মানে স্যার অ্যান্টিমনি, এসপি মানে স্যার অ্যান্টিমনি, আর বিগেট স্যার বুরন, এস মানে স্যার আর্সেনিক, টি মানে স্যার টেলুরিয়াম, বিআই মানে স্যার বিসমাথ। ওয়াও ওয়াও স্যার, জীবন স্যারের স্যার ফ্রেন্ড হয়ে গেলাম স্যার, শিরাই শিরাই রক্ত, জীবন স্যারের ভক্ত, এক বড় না দুই বড়, জীবন স্যারের মন বড়, রাইট। আর জীবন স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র, দেখো জীবন স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র, ফালতু। আচ্ছা ঠিক আছে মানলাম। তোমাদের যেহেতু সবাই এখানকার সায়েন্স স্টুডেন্ট, আমরা যে পড়ছিলাম না পরাগায়ন, পরাগায়ন পড়ছিলাম না, পরাগায়ন, পরাগায়ন কি ঘটে বলতো? একটা ফুলে, একটা ফুলে প্রত্যেকে এসে একটা ইনসেক্ট বা পোকামাকড় এসে বসে, বসার পর এখানে পরাগায়ন ঘটে বা বাতাসের মাধ্যমে। এই যে প্রত্যেকে একটা আসলো, সেই যে পরাগায়ন ঘটাইলো, তারপর না সেটা ফুল হইলো। তাহলে এখানে এই ফুলের কি ক্যারেক্টার আছে? এটা তো ক্যারেক্টারলেস। তার জামাই কে, বউ কে, কিছুই নাই। তোমরা কেমনে বলো জীবন স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ, বলো জীবন স্যারের চরিত্র দুধের মতো ধবধবে সদা, রাইট? ওকে, তাহলে ঠিক আছে। জীবন স্যারের নিনজা টেকনিক যে গেছে সব বাঁচতে পারে একসাথে, উপজাতুর 40 জেনারেশন, 14 গোষ্ঠী বলে দিচ্ছি। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে স্যার প্রত্যেকটা আলাদা করে লিখে দেন, আচ্ছা ঠিক আছে, আমরা কি বলছিলাম, লিখি এখানে, লিখে দেওয়াটা আপনাদের জন্য আসলেই কার্যকরী। লিখে রাখবেন এই যেভাবে গে সি সব বাস বাঁচতে বাই। ওকে, গেছি সব বাঁচতে বাই। এই যেহেতু আমরা বলছি জার্মেনিয়াম, কি স্যার? জার্মেনিয়াম, এসআই মানে সিলিকন, এসআই মানে সিলিকন, এসবি মানে অ্যান্টিমনি, এসবি মানে অ্যান্টিমনি, বি মানে
মানে সব বাঁচতে, বিএস, এস এ মানে আর্সেনিক, এস মানে আর্সেনিক, আর টি মানে টেলুরিয়াম, 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 ঠিক আছে। আর বিআই মানে হচ্ছে বিসমাথ, বিআই মানে বিসমাথ। এবার আপনি চাইলে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারেন। এই জার্মেনিয়ামটা মনে রাখবেন 32, জার্মেনিয়ামটা হচ্ছে 32 নম্বর মৌল, জার্মেনিয়ামটা হচ্ছে 32 নম্বর মৌল, সিলিকনটা হচ্ছে 14 নম্বর, অ্যান্টিমনি 51, বোরনটা হচ্ছে 5, আর্সেনিকটা হচ্ছে 33 এবং টেলুরিয়াম 52। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, ক্লিয়ার কিনা? আচ্ছা, বিসমাথ রয়ে গেছে না? আচ্ছা, বিসমাথ রয়েছে, বিসমাথ হচ্ছে 83, 83 এটা হচ্ছে অপধাতু বা হিজড়া টাইপের মৌলসমূহ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি বললাম যে উপধাতু বা অপধাতু যারা ধাতু এবং অধাতু উভয় নিয়ে আচরণ করতে পারে, তারা যখন মনে চায় যে আমরা ধাতুর মতো আচরণ করবো, তখন আমরা ধাতুর মতো আচরণ করি। যখন তাদের মনে হয় যে আমি অধাতুর মতো আচরণ করা উচিত, তখন সে অধাতুর মতো আচরণ করে। সেগুলোকে বলি আমরা উপধাতু বা অপধাতু বা মেটালয়েড। এগুলো আমরা কিভাবে মনে রাখবো স্যার? আমরা হিজড়া দেখলে যেভাবে দৌড়ে পালাই যায়, সেজন্য মনে রাখবো যে গ্যাসি সব বাঁচতে পায়। আর প্রত্যেকটা নাম লিখে দিলাম, সাথে এটার পারমাণবিক সংখ্যা লিখে দিলাম। আপনি এটিএম টাড়া মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এমন হয় না যে আপনি বলেন না প্রায় সময় যে আমি ওরে ছাড়া স্যার আমি বাঁচবই না, ওরে ছাড়া স্যার আমার জীবনে চলবে না স্যার, ও ছাড়া আমি স্যার নিঃস্ব, ও ছাড়া স্যার আমি এতিম। মনে রাখবেন, রসায়নে কিছু জিনিস আছে, কেমিস্ট্রিতে কিছু জিনিস আছে যেগুলো ছাড়া আপনি কেমিস্ট্রি পড়তে গেলে এতিম এতিম ভাব পাবেন, ফিল পাবেন। তাহলে আপনাকে কিছু জিনিস অবশ্যই অবশ্যই জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ধাতুর কিছু বিষয়। এই ধাতুর নামটা কি, ধাতুর প্রতীক কি, তার পারমাণবিক সংখ্যা কত, তার পারমাণবিক বল কত, তার যোজনী কত, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। অবশ্যই প্রত্যেকটা জিনিস বের করার কিছু টেকনিক আছে, নিয়ম আছে। সবসময় তো আসলে নিয়মের ভিতরে থাকলে হয় না, কিছু কিছু সময় নিয়ম ভেঙে ডিরেক্টলি করতে হয়। যেমন আপনি জানেন স্যার, আমি এই কিছুক্ষণ আগে দেখলাম যে কিভাবে পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক বল কিভাবে হয়, কিভাবে বের করতে হয়, কিন্তু কিছু জিনিস আপনি ডিরেক্ট মুখস্থ করবেন। এই পুরো চারটা আপনি টানা মুখস্থ করবেন। আপনাদের পুরো বই 118টা মৌল, তার মধ্যে প্রায় 90টার মতো আছে ধাতু। এর মধ্যে মাত্র 12টা মৌল, 12টা ধাতুর চার্ট আমি দিলাম। এই চার্টগুলো আপনি টানা মুখস্থ করবেন। তখনই আপনি এটা মুখস্থ করার মানে বুঝবেন যখন আপনি এডমিশনে যাবেন, মেডিকেল এডমিশনে যাবেন বা বুয়েট এডমিশনে যাবেন বা আদার্স ভার্সিটি এডমিশনে যাবেন, তখন আপনি এগুলো মানে বুঝবেন। ঠিক আছে, এবার টানা মুখস্থ করবেন প্রত্যেকটা। প্রত্যেকটা আমি কি করেছি, সুন্দর করে নাম লিখে দিচ্ছি, প্রতীক দিলাম, দুজনই দিলাম, পারমাণবিক সংখ্যা দিলাম, পারমাণবিক বল দিলাম। এখানে 10টা আছে আর 2টা আমরা দিব। যদি এখানে আসলে আমার তেমন কিছু বলার নাই, তারপরে আমি একটু বলি আপনাদেরকে তাতে বলি, সুবিধার জন্য বলি। প্রত্যেকটা মৌলের নাম। আচ্ছা, মৌলের নাম, আচ্ছা বলেন তো, এই যে এলআই মানে কি স্যার? আমরা বললাম স্যার এটা হচ্ছে লিথিয়াম। এন মানে স্যার সোডিয়াম, এমজি মানে স্যার ম্যাগনেসিয়াম, এল মানে স্যার অ্যালুমিনিয়াম, কে মানে স্যার পটাশিয়াম, সি মানে স্যার ক্যালসিয়াম, এফ মানে স্যার আয়রন, যেটাকে আমরা বলি লোহা, আয়রন বা লোহা, সি মানে স্যার কপার, যেটাকে আমরা বলি স্যার তামা, জেড মানে স্যার জিঙ্ক বা দস্তা, আর আইএস মানে স্যার আর্সেনিক। প্রত্যেকটার যোজনী, স্যার যোজনী কি, কাকে বলে স্যার, কেমনে বের করতে হয়, এটা স্যার কে আবিষ্কার করলো স্যার, কিভাবে হয় স্যার, কাজ কি, ফালতু প্রশ্ন করে না, আমরা পড়াবো। ঠিক আছে, ধৈর্য ধরো, নিজের ভিতরে একটু ধৈর্য টানো। আপনি জাস্ট এখন এই যোজনীগুলো টানা মুখস্থ করবেন কত সুন্দর করে, যে লিথিয়াম যোজনী 1, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, পটাশিয়াম 1, ক্যালসিয়াম 2, আয়রন 2, 3, কপার 1 হতে পারে, 2 হতে পারে, জিঙ্ক 2, অ্যাসিডিক 3, 5। এটা আপনি আপাতত মাইনে নেন, ধরে নেন, টানা মুখস্থ প্রত্যেকটা আলোচনা করবো। কিছু বিষয় আছে আপনাকে টানা মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে একটু টানা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এবার আসলে পারমাণবিক সংখ্যা, ওই যে বলছিলাম কোন মৌলের কত নাম্বার পারমাণবিক সংখ্যা, মানে সে ওই পর্যায়ে সারণীতে কত নাম্বার মৌল। লিথিয়াম হচ্ছে 3 নাম্বার, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, আয়রন 26, কপার 29, জিঙ্ক 30, আর্সেনিক 33। ও স্যার, মাঝখানের এই মৌলগুলা কোথায় গেলো স্যার? ধাতুগুলা লাগবে না, যেগুলা লাগবে, যেগুলো না হইলেই নয়, মানে তরকারিতে আপনি আর কিছু দেন আর না দেন, অন্তত পক্ষে লবণ তো দিবেন, আমরা সেই লবণগুলো দিলাম। আর একটু কষ্ট করে এই জিনিসটা খুব ভালো করে আপনি মনে রাখবেন, এই পারমাণবিক বোর্ডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এমসিকিউ কয়েকবার আসছে। ঠিক আছে, পারমাণবিক বোর মনে রাখার একটা টেকনিক হচ্ছে, যেগুলো জোড় সংখ্যা, যেগুলো
পারমাণবিক সংখ্যা জোড় জোড় সেগুলো ঠিক ডাবল হচ্ছে পারমাণবিক ভর। সব ক্ষেত্রে না, জাস্ট কয়েকটা ক্ষেত্রে। যেমন দেখো লিথিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তার পারমাণবিক ভর হচ্ছে ডাবলের থেকে এক বেশি। যেগুলো দেখবা বেজোর সংখ্যা সেগুলার ডাবলের থেকে এক বেশি, সব ক্ষেত্রে না, কয়েকটাতে। আর যখনই আপনি জোড় সংখ্যা ঠিক তার ডাবল হয়। যেমন আমরা বললাম ম্যাগনেসিয়াম, তার পারমাণবিক সংখ্যা 12, ঠিক তার পারমাণবিক ভর 24, তাহলে 12 ডাবল করলে 24 চলে আসে। আবার দেখো ক্যালসিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ডাবল করলে কত আসে? 40 হয়ে গেল। আবার দেখো যে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, কিন্তু ডাবল করলে কিন্তু আসে না 60, চলে আসে 65.4। আবার দেখো আমরা বললাম বেজুর হলে আমরা বললাম ডাবল থেকে এক বেশি। যেমন লিথিয়াম 3, তার ডাবল কত? 6, 6 থেকে এক বেশি মানে 7। আবার দেখো সোডিয়াম 11 ডাবল কত স্যার? 22, 22 থেকে আরেক বেশি করে কত? 23, এদিকে 23। আবার সেম কেস অ্যালুমিনিয়াম 13, ডাবল করলে কত আসে? 26, সাথে আর এক যোগ করেন তাহলে হলো 27। পটাশিয়াম 19 দুগুণে 38, আর এক যোগ করলে 39। হয়তো নতুন কারো কারো এডিশনে মানে বিভিন্ন রাইটার বই আছে, কোন কারো জায়গায় লিখে আছে 39.5 বা 40, যে কোনো একটা দিলেই চলবে, তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 39। ঠিক আছে। তারপর আয়রনটা তো বললাম, আয়রন হচ্ছে 26, ঠিক আছে। 55 যে আমরা বলি 54 আসে, তাই না? 52 আসে, 55.85, এটা একটু মনে রাখবা। এবং কপারটা হচ্ছে 63.5, জিঙ্ক হচ্ছে 65.4, আর্সেনিক হচ্ছে 75। এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আয়রন, এটা আপনি মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। কপার, এটাও আপনি মনে রাখবেন। জিঙ্ক, এটাও মনে রাখবেন। এই তিনটা খুব বেশি করে মনে রাখবেন, এমসিকিউতে অসংখ্য বার আসবে। এবং আমরা যখন ম্যাথ করতে যাব এদের এগুলোতে খুব বেশি ইউজ হবে, যে এটা পারমাণবিক ভর কত, এটা পারমাণবিক ভর কত, ঠিক আছে। আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আরেকটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরিন তো হচ্ছে অধাতু না, এগুলোই মনে রাখবেন। এটা হচ্ছে এই দোষটা খুব ভালো করে ধাতুর চার মনে রাখবা। আর দুইটা অ্যাড করি যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ধরো 11 নম্বর, আর দুইটা অ্যাড করো। সিলভার, যেটাকে আমরা বলি রূপা, সিলভার বা রূপা, ঠিক আছে। রূপার স্যার প্রতীক কি স্যার? রূপার প্রতীক হচ্ছে এজি। কি স্যার? এজি মানে হচ্ছে স্যার সিলভার। তার যোজনী কত স্যার? এজি যোজনী হচ্ছে স্যার 1, তাহলে সিলভারের যোজনী কত স্যার? 1। তার পারমাণবিক সংখ্যা কত স্যার? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, কত স্যার? 47। তার পারমাণবিক ভর কত স্যার? 108। তার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 108। এবং এটা এমসিকিউ এর জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবার বললাম, পরীক্ষায় কয়েকবার আসছে। সিলভারের পারমাণবিক ভর নিচের কোনটি? এইচএসসি তো মানে বেদার্সি আসছে। ওকে। আরেকটা মনে রাখেন, 12 নম্বর, সোনা বা স্বর্ণ, ঠিক আছে। গোল্ড বা যেটাকে আমরা বলি স্বর্ণ বা সোনার প্রতীকটা হচ্ছে স্যার এইউ, প্রতীকটা হচ্ছে প্রতীক হচ্ছে এইউ। তার যোজনী করছে, তার যোজনী হচ্ছে 3। কেমনে 3 স্যার এটা জিজ্ঞেস করো না, আপাতত মুখস্থ করো। যোজনী হচ্ছে 3। তার পারমাণবিক সংখ্যা হচ্ছে স্যার 79। তার পারমাণবিক ভর হচ্ছে স্যার 197, 197। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, বুঝা গেছে। এই 12টা ধাতু একটু কষ্ট করে মুখস্থ করে নেব, ঠিক আছে। এদিকে ফলো করো। অধাতুর বেশ কিছু অধাতু আছে, তার মধ্যে আমরা মাত্র 6টা দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট 6টা অধাতুর নাম দিলাম, তাদের সাথে যে পদগুলো আছে সেগুলো দিলাম। একটু প্রশ্নটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এগুলো থেকে পরীক্ষায় আসবে এবং এগুলো আমাদের পুরো রসায়ন পড়তে গেলে এগুলোই লাগবে। আমরা কি কি দিলাম? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন, প্রত্যেকটা প্রতীক দিয়ে দিলাম CNO2CSL, ঠিক আছে। তারপর যোজনী দিলাম। ও স্যার কি শুরু করলেন স্যার? কার্বনের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে স্যার। নাইট্রোজেন যোজনী 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এমনকি 6 হতে পারে। ও স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, ও ধাতু হচ্ছে স্যার মেয়েদের মতো স্যার, মেয়েরাই স্যার ও ধাতু। এদের স্যার খাই দিয়ে কাজ নাই, তো ঝামেলা পাকাইছি। স্যার এটা দেখেন স্যার। আবার ফসফরাস 3 হতে পারে, 5 স্যার। সালফার 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। দেখছেন স্যার, সত্যি স্যার আপনি যেটাই বলছেন ওটাই বাদ দেন স্যার, বেড়ি মানুষ। দেখছেন স্যার, মানে আমরা স্যার ধাতু বললাম স্যার, একটা একটা করেছিল, 2 একটা ছিল স্যার। তাদের লিখছেনই স্যার 6টা, তার মধ্যে অনেকটা এত হতে পারে, এত হতে পারে।
বলতে স্যার এই যে দুজনই স্যার এত তো পারে, এটা কেমনে স্যার? আমরা দুজনে নিয়ে ডিটেলস আলোচনা করবো। আপাতত কিছু মৌল যেগুলো আপনার ডাটা মুখস্থ করো, ঠিক আছে, ডাটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে, কোনো টেনশন করার কিছু নাই। তো স্যার তাদের এই অবস্থা দেখলে বেডি মানুষের কষ্ট লাগে, আসলে কষ্ট লাগে। শুধু এই না, তারা ফেসবুকেও যা করে, এক একটা ওই যে ফেসবুক আইডির নাম দেয় যে অবুঝ বালিকা, আপনি খোঁজ নিয়ে দেখেন সে হচ্ছে 3 বাচ্চার মা। আবার অনেকে লিখে যে অচেনা মেয়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস করেন রাস্তাঘাটে ছোট বাচ্চা থেকে বুড়িরা সবাই তারে চিনে। আবার আরো কিছু পাগলি আছে আসলে লিখে, তুমি শুধু আমার, খোঁজ নিয়ে দেখো সে যে কত জনের। হ্যাঁ, বেডি মানুষ, যাকে, সরি স্যার, সরি অ্যাকচুয়ালি সরি স্যার, বেডি মানুষ যারা আছে অ্যাকচুয়ালি সরি। শুধু আসলে আপনাদেরকে এটা মজা আসলে বলি, আসলে বেডি মানুষ না হলে কিন্তু আমরাই আসতাম না। একটা জিনিস ফলো করে, এটা আমার পার্সোনাল থিওরি, এটা হচ্ছে যে কি বলে যে ভুয়া একটা থিওরি আর কি। জাস্ট আমি বলি আর কি প্রায় সময় যে ধরো মেয়ে মানুষকে আমরা কি বলি, ইংলিশে কি বলি শি, তাই না? আবার আমরা কি বলি, শি বলি, হিউম্যান বলি, তাই না? ফিমেল, ফিমেল। আবার আমরা কি বলি, হুমেন, হুমেন, রাইট? এই তিনটা কি বেডি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না? মজার কাহিনী দেখো, এই যে শি আছে না, শীতে যদি আপনি এসটা বাদ দিয়ে দেন তাহলে কি থাকে, হি, হি মানে কি, বেড়া মানুষ বোঝায়। আবার ফিমেলের এই যে ফিটা বাদ দিয়ে যদি শুধু মেলটা রাখেন তাহলে কি আসে, পুরুষ। আমাদের হুমেনের এটা বাদ দিয়ে দেন, শুধু মেলটা রাখেন তাহলে কি, পুরুষ। পুরুষ মানুষ, তাই তো, মানে পুরুষ মানুষ। তাহলে এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু শুধু আমরা জন্মগতভাবে আমরা নারীদের নারীদের পেট থেকে আসি নাই, জন্মগতভাবে আমরা মায়ের থেকে আসি নাই, মানে বেডি মানুষদের কাছ থেকে আসি নাই, প্রত্যেকটা ওয়ার্ডও আসছে বেডি মানুষের কাছ থেকে। তাহলে বেডি মানুষের সাথে পাঙ্কা নিতে চায় না, ঠিক আছে, বেডি মানুষটা আসলে হ্যাডা মাঝে যায়। আচ্ছা আসো, তাহলে পারমাণবিক সংখ্যা আপনারা একটা প্রশ্ন মনে রাখবেন, যেমন হচ্ছে 6 নাইট্রোজেন, 7 অক্সিজেন, এটা তো আপনার জানার নাম্বার। আর এই পারমাণবিক ভরগুলা খুব সহজে মনে রাখবেন, এই যে ডাবল 8 ডাবল 16, ঠিক আছে, 6 ডাবল 12, এরকম মনে রাখবেন। এখানকার মধ্যে সবচেয়ে বেশি যেটাতে আপনি, মানে এটা আপনি মনে রাখতেই হবে, কেমিস্ট্রি পড়বেন আর আপনি ক্লোরিনের পারমাণবিক ভর জানবেন না, এটা তো আসলে ভুয়া কথা হয়ে গেল। এই যে 35.5, এটা আপনি অবশ্যই অবশ্যই পড়বেন, এটা যদি আপনি না পারেন আপনার গুনাহ হবে, ঠিক আছে, আপনার পাপ হবে। তাহলে ক্লোরিন, তার প্রতীক হচ্ছে সিএল, তার যোজন হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং তার পারমাণবিক ভর হচ্ছে 35.5। এটা আপনি টাড়া মুখস্থ করবেন, এটা আপনার জন্য ফরজ, ঠিক আছে, ফরজে আইন এটা, ক্লিয়ার? এই ছিল মোটামুটি ধাতু এবং অধাতুর চার্ট। এখন আমরা একটু নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানি, ঠিক না? ওকে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তেমন কিছু না, ঠিক আছে, আমরা এর আগেও বলছি যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অ্যান্সন, এগুলো, ঠিক আছে। প্রত্যেকটা আমরা পারমাণবিক সংখ্যা লিখেছি 2, 10, 18, 34, 54, 86, ঠিক আছে। আর পারমাণবিক ভরগুলো লিখে দিছি, এখান থেকে সবগুলো পড়া লাগবে না, জাস্ট এই আর্গনটা পড়বা, ঠিক আছে, আর্গনটা পড়বা, আর তেমন কিছু লাগবে না, শুধু আর্গনটা পড়লে চলবে। জেননের 131, এটা একটু মাঝে মধ্যে আসে, এটা একটু পড়ে নিই, ঠিক আছে, জেননের। আর প্রতিগুলো তো আছেই লেখা। আর যোজনী স্যার, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত, খুব কঠিন স্যার, খুবই কঠিন, এটা পারবা না তুমি, ঠিক আছে। আমি লিখে দিলাম, আমিও নিজেও আপনাদেরকে মুখে বলতে পারবো, লিখে দিলাম। এই নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে আন্ডা, ডিম, এগ, ছাগলের বড়ি, আর কি আছে স্যার, চশমার লেন্স আর চুল। দেখছেন কত সুন্দর সুন্দর যোজনী। মনে রাখবেন নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 000। ওকে, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের চার্ট, এটা একটু কষ্ট করে মনে রাখবা। বিশেষ করে আর্গন এয়ার দিয়ে প্রকাশ করা হয়, তার যোজনী 0, তার পারমাণবিক সংখ্যা 18, তার পারমাণবিক বল 40। এবং জেননটা মনে রাখবা, জেনন যেই না এক্স ই, তার যোজনী হচ্ছে 0, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 54, 54 এবং তার পারমাণবিক বল হচ্ছে 131। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের চার্ট, এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। আজকে আর তেমন কিছু নাই, চারে একটা মাত্র চার্ট পড়ে আমরা শেষ করে। এবার আমরা আজকের এপিসোডের সর্বশেষ পর্যায়ে আছি, আমরা একটু যৌগমূলকের চারদিকে। এতক্ষণ আমরা কি দেখছিলাম, ওই যে মৌলিক, তাই না, মৌলিক পদার্থগুলো আমরা যে ধাতু সবগুলো দিলাম, আমরা একটু যৌগিকগুলো দেখি। যৌগিক মানে কি বলছিলাম, একের অধিক মৌল একসাথে থাকে, তাই না, এটা ছিল আমাদের যৌগিক পদার্থ বা যৌগিক মৌল। এখন কত স্যার যৌগমূলক বা যৌগ পদার্থ আসলে কি বা কাকে বলে? সুন্দর করে লিখে আছে, যে সকল পরমাণু গুচ্ছ একটি মাত্র মৌলের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।
যে সকল যৌগমূলক, যে সকল মৌলগুলা একটি মাত্র মানে অনেকগুলা মৌল মিলে একটা মাত্র মৌল নিয়ে আচরণ করে সেটাকে আমরা বলি যৌগমূলক। আর এখানে আমরা যেগুলা মৌলকে চার্টগুলো দিই সবগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, সবগুলো হচ্ছে ঋণাত্মক। আর ধনাত্মক 2-3টা আছে যেগুলো আমরা পরবর্তী লেকচার দেখাই দিব, খুবই সহজ। এগুলো ঋণাত্মক যৌগমূলকের চার্ট অনেকগুলো আছে, আপনাদের বই প্রায় 100 বেশি দেওয়া আছে শুরুতে, ঠিক আছে? গাইড বই পাবেন, আপনাদের নোটসও পাবেন, বইও পাবেন। আমরা এখান থেকে মাত্র 17টা আপনাদের জন্য সিলেক্ট করেছি, এগুলো পড়লে এনাফ এনাফ অ্যান্ড মোর দেন এনাফ। আশা করি আপনার ইন্টারমিডিয়েট লাইফ এবং অনার্স পর্যন্ত এগুলো চলে যাবে, ঠিক আছে? আসো আমরা কি কি পড়বো। ফার্স্টে আমরা পড়বো মূলকের নাম, তার সংকেত, তার যোজনী, ঠিক আছে? এগুলো আপনার পরীক্ষা আসবে স্যার, আপনারা হয়তো বুঝতে পারছেন না স্যার এগুলো হুদাই লিখাচ্ছেন কেন। আমরা যখন এই লেকচারটা, আমরা যখন এই গুণগত রসায়নের বিষয়টা নিয়ে আমরা একটু ডিপলি যাবো, তখন দেখবেন এগুলো আপনাদের কাছে পানি পাবে। আমরা এখন যেভাবে ও আর রস্বই দীর্ঘই এ বি সি ডি 1 2 3 4 আলিফ বা তা সা এগুলো পড়ে না আমরা, এগুলো কি আমাদের কাছে পানি পাবে? এগুলো ছাড়া কি আমরা চলতে পারি? চলতে পারি না। তো রসায়নের ক্ষেত্রে এগুলো ছাড়াও আপনি চলতে পারবেন না, সেজন্য এগুলো আপনাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে, টানা টানা মুখস্থ রাখতে হবে, এই একটা না মুখস্থ রাখতে হবে। তার মধ্যে দেখো এখানে কি কি মৌল লিখে আছে, লিখে আছে পারক্লোরেট। খুব মজার বিষয় দেখো, পারক্লোরেট, ক্লোরেট, ক্লোরাইড, হাইপোক্লোরাইড। পার মানে কি? বেশি, আর হাইপো মানে কি? কম। ক্লোরেট আর ক্লোরাইড খুব সহজে মনে রাখবেন, পারক্লোরেট, ক্লোরাইড, পারক্লোরেট, ক্লোরেট, ক্লোরাইড, হাইপোক্লোরাইড। সব করে যোজন হচ্ছে 1 1 1 1। পার মানে সবচেয়ে বেশি ClO4, ক্লোরাইড আরেকটু কম ClO3, ক্লোরাইড আরেকটু কম ClO2, আর হাইপোক্লোরাইড মানে একেবারে কম ClO, ঠিক আছে? এবার আসো ফেরোসায়ানাইট এন্ড ফেরিসায়ানাইট। এখানে দেখো দুইটা শব্দ ভালো করে ফলো করবে, এটা কি লিখা আছে? ফেরো, রাইট? এটা কি আছে? ফেরি। এই যে ফেরো এবং ফেরি, এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? দুইটার মধ্যে জাস্ট একটু আমরা যখন পড়বো তখন দেখবেন গাঠনিক ভাবে একটু সমস্যা আছে, বাকি সব ঠিক আছে। তাহলে যে ফেরো মানে নামগত কিছু প্রবলেম আছে। ফেরোসায়ানাইট সংকেত দেখো FeCN6, আবার দেখো ফেরিসায়ানাইট FeCN6, কিন্তু যোজনীতে একটু পার্থক্য। যেটা ফেরো মানে বড়, যেটা যোজনী হচ্ছে 4 আর ফেরিটা হচ্ছে 3। ও স্যার বুঝলাম না স্যার, শোনো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। আপাতত এতটুকু মনে রাখো যে ফেরো মানে হচ্ছে এই সংকেতটা, দুটো সংকেত সেম, তার যোজনী হচ্ছে 4। আর যখন বলবো ফেরি তখন আমরা সেখানে যোজনী বসাবো 3। তারপর পাইরো অ্যান্টিমোনেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে H2Sb2O7, H2Sb2O7, এটা হচ্ছে পাইরো অ্যান্টিমোনেন্ট, যেটা যোজনী হচ্ছে 2। অক্সালেট, এটা যোজনী হচ্ছে 2, এটা হচ্ছে C2O4, এটা যোজনী হচ্ছে 2, তার সংকেত হচ্ছে C2O4। ফসফেট হচ্ছে PO4, আর তার যোজনী হচ্ছে 3। ফসফেট PO4, ফসফাইট PO3, ফসফেট PO4, ফসফাইট PO3। তাহলে মনে রাখবেন ফসফেট ফেট যুক্তগুলো সবসময় বড় হয়, আর টাইট জিনিসগুলো ছোট হয়। স্বাভাবিক সার যদি বলি আমরা টাইট হয়ে গেল সারটা, তার মানে কি ছোট হয়ে গেল। আর ফেট সেগুলো হচ্ছে বড়, আমার কোনো ফ্যাট বেড়ে গেছে। তাহলে মনে রাখবা ফসফেট মানে PO4, ফসফাইট তার মানে ছোট, PO3। তাহলে এই যে PO4 এর যোজনী 3, এটা যোজনী সেম বাট সংকেতে একটু প্রবলেম। তারপর দেখো সালফেট SO4, সালফাইট SO3, তাহলে ফাইট যেগুলো সেগুলো ছোট, আর ফেট বড়। তারপর দেখো আবার সেম দেখো নাইট্রেট NO3, নাইট্রাইড NO2, নাইট্রেট NO3, নাইট্রাইড টাইট, তাহলে এরো 2। কার্বনেট HCO3, কার্বনেট HCO3, কার্বনেট বাইকার্বনেট HCO3, আর কার্বন হচ্ছে CO3, ঠিক আছে? আর ড্রাই কার্বন হচ্ছে Cr2O7, এইগুলো হচ্ছে সংকেত, আর পাশে তার যোজনী লেখা আছে। এই যে দেখো SO4 SO3 2 2, আর PO4 PO3 3 3। তারপর আরো দেখো নাইট্রেট এবং নাইট্রেট 1 1, বাইকার্বনেট 1, কার্বনেট 2 এবং ডাইক্রোমেট 2। ও স্যার এগুলো কি স্যার, এগুলো কি মনে রাখার কোনো টেকনিক নেই স্যার? স্যার বিশ্বাস করেন স্যার, এই সকল সংকেতে আমার কোনো হাত নাই, বিশ্বাস করেন স্যার। লাইফে তো অনেক কিছুই করেন, অনেক কিছু তো মুখস্থ রাখেন। ওই যে তুজমের আপ দিতে মে পেটলা না কি থেকে মানে কি সকল গান যে কেমনে মুখস্থ করবো, আমি তো এটাই বুঝতে পারি না। এত কিছু মুখস্থ করো আর এটা মুখস্থ করতে পারবো না? হাট্টি মাটি ডিম তারা সেই ল্যাংটা গালি ছোট্ট যখন ছিল তখন মুখস্থ করতে পারছো, এগুলো মুখস্থ করতে পারবো না। নিজের উপর ভরসা রাখো, এটা খুবই সহজ। এগুলো প্রত্যেকটা একটা নাম আপনি 5 বার 6 বার করে করে পড়বেন, তাহলে দেখবেন আপনার কাছে সহজ হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে আজকে আমরা কি কি পড়লাম এই পর্যন্ত?
আমরা শুরু করেছিলাম কই পদার্থ দিয়ে, মৌলিক পদার্থ দিয়ে, তাই না? পদার্থ পড়লাম, তারপর আমরা এখানে পরমাণু পড়লাম, আমরা নিউক্লিয়াস পড়লাম, আমরা বিভিন্ন জিনিস পড়ছি, পড়তে পড়তে আমরা শেষ চার্টে চলে আসছিলাম, তাই না? তাহলে এই সর্বশেষ যে চার্টগুলো, এগুলো আপনার টানা মুখস্থ করবেন, এই নোটগুলো আমার ইনবক্সে পাঠাই দিবেন, ঠিক আছে? আর কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার অপিনিয়ন জানাবেন, ঠিক আছে? এটা ছিল আমাদের ফার্স্ট লেকচার। আর নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি যত্নশীল হন। আল্লাহ হাফিজ।